সবাইকে ওয়েলকাম ডেটাবেজ MySQL কোর্সের লেকচার 7-এ। আজকের আমাদের লেকচারের টপিক হচ্ছে ডেটা টাইপস ইন MySQL। আমরা MySQL এর যেসব হচ্ছে কমন ডেটা টাইপগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে দেখবো আজকে। অ্যাজ ওয়েল এজ দেখবো ক্যারেক্টার ভার্সেস ভ্যারিয়েবল ক্যারেক্টার, মানে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি বা কখন কোনটা ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়। আর আমরা ডেটা টাইপগুলো নিয়েও দেখবো। সো চলুন শুরু করা যাক। প্রথমে নাম্বার রিলেটেড ডেটা টাইপস। নাম্বার রিলেটেড ডেটা টাইপস এর মধ্যে আছে হচ্ছে বুলিয়ান, যেখানে আপনার ভ্যালু ইদার 1 অথবা 0 যে কোনো একটা হবে। যদি আপনি 0 দেন তাহলে হচ্ছে সেটা ফলস হিসেবে ওরা কাউন্ট করবে, আর হচ্ছে যদি আপনি নন জিরো যে কোনো ভ্যালু দেন, সাপোজ 1 এর বললেও 2 3 4 5 যাই দিন, সেটাকে তারা ট্রু হিসেবে ট্রিট করবে। ও আচ্ছা, আপনি ডিফাইন করার সময় বুলও লিখতে পারেন, আবার বুলিয়ান এটাও লিখতে পারেন, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে যদি আসি, এরপর আছে হচ্ছে আপনার স্মল ইন্ট আছে, যেটা রেঞ্জ -32,768 থেকে পজিটিভ 32,767। এটা হচ্ছে সাইন রেঞ্জ, মানে আপনার নেগেটিভটা থেকে আপনার পজিটিভ যদি এরকম হয় তাহলে এতটুকু হবে। আর আনসাইন্ডের ক্ষেত্রে রেঞ্জটা হবে 0 থেকে কত 65,535। হ্যাঁ। সো আর এখানে একটা ব্র্যাকেটে সাইজ নামে একটা প্যারামিটার আছে, হয়তো এটা দিয়ে আপনি আপনার সাইজটা ডিফাইন করে দিতে পারবেন যদি আপনি চান যে আপনার এতগুলো দরকার নেই, আপনার হচ্ছে সাপোজ 1000 দরকার, লাইক 0 থেকে 1000 দরকার, সো তখন আপনি এখানে 1000 লিখে দিলেন। সো এইভাবে আপনি স্মল ইন্টার নিয়ে কাজ করতে পারেন। তারপর আসে হচ্ছে মিডিয়াম ইন্ট। মিডিয়াম ইন্টের ক্ষেত্রে আপনার রেঞ্জটা আরেকটু বড় এটার চেয়ে, দেখতেই পাচ্ছেন আনসাইন্ড রেঞ্জও অনেক বড় এটার তুলনায়। তারপর যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে ইন্টিজার, মানে ইন্ট, আর হচ্ছে এটার রেঞ্জ আরো বড় এদের চেয়ে। এরপর আসে বিগ ইন্ট, এটা আরো বড়, মানে নামগুলি আপনাকে আসলে ধারণা দিচ্ছে যে কোনটা কার থেকে বড় হবে। সো দেখতেই পাচ্ছেন যে অনেক বড় নাম্বার, মানে অনেক। সো আপনি আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আসলে কতটুক দরকার, সো সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর আরেকটা ব্যাপার যেটা বলি সেটা হচ্ছে আপনার এই রেঞ্জটা যত বাড়বে আপনার হচ্ছে টেবিলের বা আপনার ওই কলামের কস্ট কিন্তু মানে সেরকমই বাড়বে, কারণ তত বিট বেশি, তার জন্য হচ্ছে আমার কি বলে, মানে তার জন্য আপনার ওটা বরাদ্দ দেওয়া লাগতেছে। সো হচ্ছে আপনি যদি এত বেশি, মানে এত বেশি না হয়, এত বেশি যদি দরকার না হয় তাহলে আসলে ডিফাইন না করে ভালো, আপনার প্রয়োজন মতো ডিফাইন করবেন। সো আমরা একটু ওয়ার্কবেঞ্চে চলে যাই। সো আমরা অলরেডি হচ্ছে টেস্ট ডেটাবেজে আছি। ডেমো টেবিলটা কি ক্রিয়েট করা আছে আমি একটু চেক করি। না, ডেমো টেবিলটা ক্রিয়েট করা নেই। সো এক্সিকিউট করি। আচ্ছা, যখন আমি এক্সিকিউট করলাম এখানে হচ্ছে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে যে হচ্ছে ইন্টিজারের পরে আমরা যে একটা ব্র্যাকেট দিয়েছি যে আমরা আসলে স্মল ইন্ট 255 পর্যন্ত চাই, মানে এই ব্যাপারগুলো হচ্ছে ওরা এই যে রিমুভড ইন ফিউচার রিলিজ, মানে এই জিনিসটা, মানে এই কনভেনশনে ওরা আর থাকবে না। আপনি যদি স্লাইডটার দিকে আরেকবার দেখি, স্লাইডে কিন্তু আমি এখানে হচ্ছে ওই মানে ওল্ড কনভেনশন যেটা সেটাই মেনশন করেছি যে আপনার ব্র্যাকেট সাইজ দেওয়া লাগবে, কিন্তু কিন্তু বর্তমানে ওরা যেটা সাজেস্ট করতেছে যে এইটা হচ্ছে ফিউচার রিলিজের ক্ষেত্রে বা ফিউচার ভার্সনের ক্ষেত্রে ওরা আর এই জিনিসটা মেনটেন করবে না। সো আমরাও কিন্তু আমাদের কোডিং এর ক্ষেত্রে আমরাও কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে আর দেইনি। সো তাও একটু উদাহরণ দেই, যেমন টেবিলটা কি ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, ডেমো টেবিলটা ক্রিয়েট হয়েছে। সো এখানে দেখেন আমি কিন্তু আনসাইন্ড লিখে দিয়েছি, তার মানে এটার রেঞ্জ কত হবে স্মল ইন্টের ক্ষেত্রে? 0 থেকে এত। আচ্ছা, আমরা এর বাইরে একটা কিছু ডিফাইন করা ট্রাই করি, লাইক এটা তো 65,000, আমরা 70,000 ট্রাই করি। ইনসাইড ইনটু ডেমো ভ্যালুস 70,000। ওকে, এই যে আমাকে কিন্তু একটা এরর মেসেজ দিয়েছে যে এটা হচ্ছে আউট অফ রেঞ্জ, ঠিক আছে। আর আমরা যদি এখানে আনসাইন্ড ডিফাইন না করি তাহলে কিন্তু ও হচ্ছে সাইন্ড হিসাবে অটোমেটিক ডিফাইন করে দিবে নিজেকে। সো এটা হচ্ছে আপনার মোটামুটি কি বলে, হ্যাঁ ওই ইন্টিজারগুলোর ক্ষেত্রে এরকম হবে। তারপর যদি আমরা চলে আসি, এরপর আছে ফ্লোট আর ডাবল।
সো ফ্লোটের ব্যাপারে ওরা বললো যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর হচ্ছে এরকম অনেক কিছু, আর লাস্ট আরেকটা জিনিস বলেছে যে দিস সিনট্যাক্স ইজ ডেপ্রিকেটেড ইন MySQL এত ভার্সন থেকে, আর ফিউচার ভার্সনগুলোতে ওটা থাকবে না। মানে এই যে সাইজ দিয়ে যে আবার ডি দেওয়া, মানে এই জিনিসটা কি যে সাইজ দিয়ে হচ্ছে আমি বলবো যে আমার টোটাল কতটা ডিজিট থাকবে। সাপোজ আমি এখানে বললাম যে ওয়েট আমি একটু লেখা ট্রাই করি। হ্যাঁ, সাপোজ আমি ফ্লোটার পরে ডিফাইন করলাম যে 8,2, এটার মান হচ্ছে সাপোজ আমার একটা ভ্যালু আছে 16, কটা হলো 1 4 5 6 7 8, হ্যাঁ তার মানে আমার 8টা ডিজিট থাকবে, আর ডেসিমালের পর মানে আমার দশমিকের পরে দুটো ঘর, তার মানে এরকম। সো এরকম কিছু হলে ওরা হচ্ছে এটা আর কি নিবে। এর বাইরে হলে সাপোজ আমার আরো অনেক ভ্যালু ছিল এরপরে, ওরা আর এগুলোকে তখন নিবে না। যদি আমি এই ইনপুটটা দেই তাহলে ওরা এতটুকু ইনপুট হিসেবে নিবে। আর যদি এমন থাকে যে আমি ইনপুট দিলাম যে পাই এর ভ্যালু 3.14159 সামথিং, এরপর আমার মনে নেই। এটার ক্ষেত্রে কিন্তু ওরা আমাকে হচ্ছে দিয়েছিল যে দশমিকের আগে আমি 8টা ডিজিট পর্যন্ত নিতে পারবো, এই সুবিধা আমাকে দিয়েছিল, কিন্তু আমার কিন্তু দশমিকের আগে এই একটা ডিজিটই লাগতেছে। সো এই ক্ষেত্রে ওরা হচ্ছে এখানে একটা ইউজ করেছে সমস্যা নেই, কিন্তু দশমিকের পরে কিন্তু ওরা আমাকে দুটোই ইউজ করতে দিবে। তার মানে আমি যদি এই ইনপুটটা দিই আমার ডেটাবেজে অ্যাকচুয়ালি এই ইনপুটটা হিসেবে ওরা কাউন্ট করবে, এগুলার দেখাবে না। সো ডাবলের ক্ষেত্রেও কাইন্ড অফ সেম। আমি একটু ওয়ার্ক বেঞ্চে গিয়ে দেখাই। সো আমি অলরেডি একটা টেবিল ডিফাইন করে রেখেছি, এই টেবিলটা অলরেডি এখানে আছে। এই যে এফ কিন্তু আমি ফ্লোট আর ডি ডাবল। সো আমি ইনসার্ট করতেছি এটা, আচ্ছা দুটো একসাথেই করি, ইনসার্ট আর সিলেক্ট। সো আচ্ছা আগেও ইনসার্ট করেছিলাম, ওটাও আছে আর রিসেন্টটাও আছে। সো দুটোই আমি ইনসার্ট করলাম। আপনি দেখতে পাইতেছেন আমি কিন্তু ব্র্যাকেটে কিছুই ডিফাইন করিনি, মানে নর্মাল ফ্লোট রেখেছি, নর্মাল ডাবল রেখেছি। তোমাকে আউটপুট হিসেবে ও হচ্ছে এখানে একটু 3.1416 একটু রাউন্ড আপ করে দিয়েছে। আর এই ডি এর ক্ষেত্রে ওরা হচ্ছে মানে এক্সাক্ট ভ্যালুটাই রেখেছে। মানে ডাবলের ক্ষেত্রে আপনি হয়তো পুরো এক্সাক্ট ভ্যালুটাই আপনি রাখতে পারবেন, আর ফ্লোটের ক্ষেত্রে ওরা কিছুটা মানে নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে। আর কমার ব্যাপারটা যদি আমি দেখাই, সাপোজ হচ্ছে আমি ফ্লোটের পরে চাই 7 আর আমি বেশি চাই না 3 চাই। সো এটার ক্ষেত্রেও একই দেই। আচ্ছা টেবিলটা আগে আমার ড্রপ করে নিই, তারপর আবার ডিফাইন করবো। ক্রিয়েট টেবিল, ইনসার্ট সিলেক্ট একসাথে করি। সো আপনি দেখতেই পাইতেছেন যে হচ্ছে আমি এখানে দশমিকের পর 3 ঘর অ্যালাউ করেছিলাম, ওরাও দশমিকের পর 3 ঘর, দশমিকের পর 3 ঘর, রাইট? সো এটাই। আচ্ছা এরপরে আসতেছে স্ট্রিং রিলেটেড ডেটা টাইপ। তো স্ট্রিং রিলেটেড ডেটা টাইপ দুই ভাবে রাখা যায়, একটা হচ্ছে কার যেটা একটু ক্যারেক্টার, আর একটা ভার্কার সেটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। সো কারের ক্ষেত্রে ওরা বলতেছে যে এটা একটা ফিক্সড লেংথ স্ট্রিং, ওকে। আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওরা বলতেছে ভ্যারিয়েবল লেংথ স্ট্রিং। সো এই দুটার মানে কি? আহ, এটার মানে হচ্ছে আমি যদি আপনাদের একটু ভেঙে বুঝাতে চাই, তো একটা উদাহরণে চলে যাই তাহলে আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা ওয়েট, উদাহরণের আগে আমি আপনাদের ওয়ার্ক বেঞ্চ, সরি হ্যাঁ ওয়ার্ক বেঞ্চে যাই। সো আমি প্রথমে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি, যে হচ্ছে এর সি হচ্ছে ক্যারেক্টার দিয়ে ডিফাইন করা, আর ভি হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার দিয়ে ডিফাইন করা। সো এগুলোর মধ্যে আমি একটু ভ্যালু ইনসার্ট করা ট্রাই করি। আচ্ছা এখানে ম্যাক্সিমাম 10টা নেওয়া যাবে, 1 2 3 4 5, আচ্ছা এখানে 12টা আছে, আমি 10টা দিয়ে ইনসার্ট করি। এখানেও 10টা আছে, ওকে। টেবিলটা কি, আচ্ছা টেবিলটা অলরেডি ক্রিয়েটেড আছে, ইনসার্ট করি, সিলেক্ট করি। তো আচ্ছা এটা হচ্ছে আমাদের লেটেস্ট ইনপুটটা। এখন হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য কি, যে জিনিসটা কি এমন যে আমি যদি ক্যারেক্টার দিয়ে ডিফাইন করি, আর আমার যদি প্রয়োজন হয় যে আমি ক্যারেক্টার তো 10 দিয়েছিলাম, আমার সাপোজ আরো বেশি ইনসার্ট করা লাগবে, সো তখন কি আমি ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা আমি ঠিক করতে পারবো না, কিন্তু ভ্যারিয়েবল ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে আমি জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবো। মানে ব্যাপারটা কি এরকম? তো ব্যাপারটা আসলে এরকম না,
কারণ আমরা হচ্ছে এইরকম একটা কি বলে এসকিউএল কোয়েরি দিয়ে আমরা চাইলে আমাদের টেবিলের এই সাইজটাও বাড়িয়ে ফেলতে পারি। যেমন আমি এখানে ভ্যারিয়েবল ক্যারেক্টারে হচ্ছে আমি 12 দিয়েছিলাম, আচ্ছা এটাকে আমি 15 করে দিই। সো এইটার ব্যাপারে এই সিনট্যাক্স এই স্টেটমেন্টগুলোর ব্যাপারে হচ্ছে মানে এই কোয়েরিগুলোর ব্যাপারে আমরা সামনের লেকচারে আবার দেখব যে কিভাবে টেবিল মডিফাই করা যায় বা আমরা কিভাবে কলাম অ্যাড করতে পারি, কলাম ডিলিট করতে পারি, এই ব্যাপারগুলো আমরা সামনে দেখব। সো আপাতত এইটুকু জেনে রাখেন যে এরকম একটা হচ্ছে স্টেটমেন্ট দিয়ে আমরা হচ্ছে টেবিলের ক্যারেক্টারিস্টিক স্টাইলে চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা ভ্যারিয়েবল ক্যারেক্টার হচ্ছে সাপোজ 10 ছিল, আমরা 15 করে দিয়েছি। আচ্ছা সরি ক্যারেক্টারটাকে করি, হ্যাঁ যে সি এটাকে আমরা ক্যারেক্টার 15 এ নিব। সো অল্টার করলাম, এই যে অল্টার কিন্তু হয়ে গিয়েছে। সো এইটাও কিন্তু এখন ইনসার্ট হবে, এই যে দেখেছেন এই পুরোটাই কিন্তু এখন ইনসার্ট হতে পেরেছে। সো আমি ক্যারেক্টারের ক্ষেত্রে আমি চাইলে আমার ইচ্ছা মতো মানে টেবিলটাকে মানে কলামটাকে আমি মডিফাই করে নিতে পারলাম। সো দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? What is the actual difference? One of the difference is that character size can be maximum 255, মানে আমার হচ্ছে আমি ক্যারেক্টার দিয়ে ডিফাইন করলে হয়তো ব্র্যাকেটে আমি ম্যাক্সিমাম 255 লিখতে পারবো। আর ভ্যারিয়েবল ক্যারেক্টারের ক্ষেত্রে এই সাইজটা অনেক বড়, যে 65535। সো এটা একটা ডিফারেন্স। তো এরকম তো হতে পারে যে আই ওয়ন্ট বি নিডিং 255 সাইজ এনিওয়েজ, ম্যাক্সিমাম লেংথ ফর সামওয়ানস নেম। সাপোজ আপনি নেমের জন্য ডিফাইন করতে চান, নেম মাইট বি অ্যাট মোস্ট 40 or 50, কারণ এত এত বড় হচ্ছে কি বলে মানে এত বড় নাম তো লিটারালি লাগে না, মানে 40-50 তো লাগে না। তাও আমার অ্যাট মোস্ট এত লাগতেও পারে, আমি 40 অথবা 50 দিয়ে ডিফাইন করতে চাই। সো আই ক্যান ইউজ ইদার ক্যার অর ভার্কার, রাইট? সো আমার যে কোনো একটা ইউজ করলেই তো হয়। একটা টেবিল দেখি তাহলে ব্যাপারটা আই থিঙ্ক ক্লিয়ার হবে। এটা হচ্ছে আপনার 2021 সালের ব্যালন ডিওরের র্যাঙ্কিং ছিল। তো এই টেবিলটাকে ডিফাইন করা হয়েছে ক্যারেক্টার দিয়ে, আর এই টেবিলটাকে ডিফাইন করা হয়েছিল ভ্যারিয়েবল ক্যারেক্টার দিয়ে। আর বোথ হ্যাভ বিন ডিফাইন্ড ইউজিং সাইজ 50, মানে এরকম ছিল যে ক্যার ব্র্যাকেটে 50, ভার্কার ব্র্যাকেটে 50। সো এই টেবিলটার জন্য কার যেটা করবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটার জন্যই সে 50 করে ডিফাইন করেছিলাম। সো প্রত্যেকটার জন্য সে অটোমেটিক 50টা বাইট হচ্ছে কি বলে মানে বরাদ্দ রেখে দিবে। তার মানে আপনার এখানে আমি যে মেসি লিখেছি, মেসির কিন্তু 5টা ক্যারেক্টার লেগেছে। সো ও কিন্তু তাও ওর জন্য 50 করা হয়েছিল, সো হচ্ছে ওর জন্য 50ই রাখবে। 5টা হোক বা 6টা হোক, যতটাই লাগুক না কেন ও এটার জন্য 50 বাইটই খরচ করবে। সো টোটাল 5টার জন্য আমার 250 বাইট লেগে গিয়েছে। অন দি আদার হ্যান্ড ভ্যারিয়েবল ক্যারেক্টার কি করতেছে যে মেসির জন্য 5টা লেগেছে, সো সে এখানে হচ্ছে 6টা, আমি আসতেছি যে কেন এখানে 6টা। তারপর লেভানডস্কির হচ্ছে এখানে 11টা ছিল ও 12টা, জর্জিনিওর জন্য ছিল হচ্ছে 8টা, লিখেছে 9টা, মানে একটা বেশি বেশি করে সে টোটাল 41 বাইট সে ইউজ করেছে এই টেবিলটার জন্য। সো আপনি দেখতে পাইতেছেন যে ডিফারেন্স ইজ হিউজ। আরো বেশি যদি আমার ইনপুট থাকতো ওর আরো বেশি এটার জন্য হচ্ছে বরাদ্দ করা লাগতো। সো আরো বেশি, সো এই টেবিলটার ক্রিয়েটের জন্য বা এই টেবিলটা মেইনটেনেন্সের জন্য অনেক বেশি বাইট দরকার হতো। হোয়ারএজ আমার এই ভ্যারিয়েবল ক্যারেক্টার দিয়ে ডিফাইন করার কারণে আমার সেই কস্ট অনেক অনেক কমে গিয়েছে। সো হ্যাঁ, এখন ওটাতে আসি যে মেসির তো ক্যারেক্টার 5, কিন্তু আমি এখানে 6 কেন রেখেছি। মাইএসকিউএল যেটা করে সেটা হচ্ছে আপনার এই 5টা বাইট, এই 5টা ক্যারেক্টারের জন্য 5টা বাইট প্লাস এটাতে যে আমার 5টা বাইট খরচ হইতেছে এই ইনফরমেশনটা রাখার জন্য ও 1 বাইট ইউজ করবে। সো টোটাল 6। সেম গোজ ফর অল দিস, যে কান্তের জন্য হচ্ছে 5 বাইট, আর ওর যে সেভ করতে 5 বাইট লাগতেছে এটার জন্য এই ইনফরমেশনটা রাখবে ও 1 বাইট খরচ করে। সো এটাই মানে এই জন্যই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ভ্যারিয়েবল ক্যারেক্টার ইউজ করা হয়, কারণ এই ক্ষেত্রে আমার টেবিলের কস্ট মানে আমার ওই পার্টিকুলার কলামটার কস্ট অনেক কমে যাইতেছে। সো দ্যাটস গুড, রাইট? আমরা তো চাই না যে আমাদের যেই মানে মানে আমার লাগতেছে না এখানে, তাও আমি কেন এইটার জন্য 50 বাইট খরচ করব। হ্যাঁ, একটা স্মাইলি ফেস। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে ডেট রিলেটেড ডেটা টাইপস। সো এটার কিছু ফরম্যাট আছে, যে যেমন হচ্ছে
যদি আমি শুধু ডেট রাখতে চাই তাহলে হচ্ছে প্রথমে কনভেনশনটা এরকম যে প্রথম 4টা ডিজিট ইয়ারের জন্য, তারপর মান্থের জন্য, তারপর ডে এর জন্য। আপনি যদি চান যে না আমার হচ্ছে ডেটও সেভ করা লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমার টাইম, সো তখন আপনার জন্য আছে হচ্ছে ডেট টাইম দেওয়ার জন্য আপনি প্রথমে এরকম দিবেন ইয়ার, মান্থ, তারপর ডে, তারপরে আওয়ার, মিনিট, সেকেন্ড 2 ডিজিট করে। আপনার যদি শুধু টাইম লাগে তাহলে আপনার জন্য আছে ডেটা টাইপ টাইমে হচ্ছে আপনার আওয়ার, মিনিট, সেকেন্ড। আর শুধু ইয়ার রাখতে চান তো শুধু ইয়ার। আমরা আমাদের ওয়ার্ক বেঞ্চে চলে যাই। তো অলরেডি আপনারা দেখতে পাইতেছেন যে কিভাবে ডেট ডিফাইন করবেন, যে হচ্ছে D1 এর জন্য আমি শুধু ডেট, D2 এর জন্য ডেট টাইম, D3 এর জন্য টাইম, D4 এর জন্য ইয়ার। এটা করে আমি হচ্ছে একটা ডেট টেবিল টাইম ক্রিয়েট করেছিলাম। সো নর্মাল হচ্ছে স্ট্রিং এর মতোই আপনাকে ইনসার্ট করতে হবে, যে ওরকম দুটো কোটেশন মার্ক দিবেন, তারপর হচ্ছে এখানে ইয়ার 2021, মান্থ দিলেন, ডে দিলেন, ডে 05 এরকম দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, এভাবে দিলেই হবে। তারপর হচ্ছে আপনার এটার পরে ছিল ডেট টাইম, এই যে এখানে প্রথমে আপনার ইয়ার, মান্থ, ডে, তারপর আপনার আওয়ার, মিনিট, সেকেন্ড। আর এটা অবশ্যই হচ্ছে আপনার 24 ঘন্টা ফরম্যাটে দিতে হবে, কারণ হচ্ছে ওর তো কারণ AM বা PM দেওয়ার তো অপশন নেই, রাইট? তাই আপনার হচ্ছে এটা দিয়েই আপনার ওকে বুঝাতে হবে যে এটা আসলে মানে কোন এক্সাক্ট টাইমটা। এরপর আছে শুধু টাইম দিলাম, আর এরপর আছে ইয়ার এভাবে দিলাম। সো ইনসার্ট করে সিলেক্ট করে দেখি। সো ইনসার্টেড অ্যান্ড সিলেক্টেড, যে এইটাই হচ্ছে লেটেস্ট, আসলে আগের ইনপুটগুলো দেখাইতেছে। তারপর ডেটের কিছু মজার ফাংশন আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে ডেট সাবের কাজ হচ্ছে আপনার কারেন্ট ডেট থেকে কতদিন আগের আপনার ডেটটা প্রয়োজন সেটাকে আপনি চাইলে আপনি শো করতে পারবেন। যেমন আপনি চান যে হচ্ছে কারেন্ট ডেট মানে আজকের ডেট থেকে আমি একদিন আগের ডেটটা দেখতে চাইতেছি, আর আপনি কলামের নাম দিলেন ইয়েস্টারডে ডেট। সিলেক্ট করি, এই যে ইয়েস্টারডে ডেট দেখাইতেছে হচ্ছে এই কত ডিসেম্বরের 8 তারিখ 2021, আজকের টাইমটা হচ্ছে 9 তারিখ, সো গত দিনের ডেটটাই দেখাইতেছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস আছে যে আপনি হচ্ছে সিস্টেমের ডেটটা দেখতে চাইতেছেন, মানে হচ্ছে এই কারেন্ট আপনার হচ্ছে কত মানে কোন দিন কোন সময়। সো সেই ক্ষেত্রে আপনার সিস ডেট এরকম লিখলেই হবে। এখানে আপনার হচ্ছে যে ডেটটা দেখাইতেছে, এরপর টাইমটাও দেখাইতেছে। আপনার যদি শুধু ডেটটা দরকার, টাইম দরকার নেই, তখন আপনি কারেন্ট ডেটটা ইউজ করবেন, তাহলে শুধু ডেটটাই ও দেখাইতেছে। সো আরো আছে, আপনারা নিজেরা একটু দেখতে পারেন বা আপনার অ্যাপ্লিকেশনে কখন কোনটা লাগতে পারে সেই হিসেবে আপনার পরে সার্চ করে দেখে নিতে পারেন। মোরলেস ফাংশনগুলো বুঝতে পারবেন, খুবই ইজি। হ্যাঁ, এটাই। আর আজকের জন্য এতটুকুই ছিল, যে আমরা ডেটা টাইপস ইন MySQL এর ব্যাপারে একটা আইডিয়া নিলাম যে কি কি ডেটা টাইপ আছে, তারপরে ক্যারেক্টার, ভ্যারিয়েবল, ক্যারেক্টারের মধ্যে পার্থক্য দেখলাম, আর একদম শেষে আমরা ডেটের ব্যাপারেও দেখলাম। সো হচ্ছে এটাই ছিল আজকের লেকচারের টপিক। আপনাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী লেকচারে আবার দেখা হবে।